আমাদের বুদ্ধিজীবী তার আইকন তো নজরুল নয়, মুকুন্দ দাসও নয়। আমাদের ইন্টেলেকচুয়াল আইকন হচ্ছে রবীন্দ্রনাথ। যেই দেশে রবীন্দ্রনাথ বুদ্ধিজীবীদের আইকন হয়, সেই দেশে জাফর ইকবালই জন্মাবে। এই জাফর ইকবালেরাই সব সময় ক্ষমতার আশেপাশেই ঘুরঘুর করবে। একটা গল্প শোনা, হাসিনা সরকারের পতন হয়েছে, জাফর ইকবাল একটা সাদাসিধা কলম লিখেছে পত্রিকাতে। টাইটেল হচ্ছে তোমরা যারা জয় বাংলা বলো, এবং ওইটাতে ধুমায় গালি দিছে হাসিনা, মুজিব, আওয়ামী লীগকে। শুধু তাই না, পিনাকির কাছ থেকে ধার করে হাসিনাকে মাম্মাও ডাকছে, আর জয় বাংলার পরে ব্র্যাকেটে হাইকোর্ট লিখছে। তো কারওয়ান বাজারে মতি ভাইকে পাঠাইছে। মতি ভাই সাদা সিধা কলাম নিয়ে মাথা চুলকাইতে চুলকাইতে জাফর ইকবালকে ফোন দিলেন। বললেন, জাফর ভাই, এই যে আপনার এই যে ডিগবাজি দেওয়া, এটা কি ঠিক হবে? পাবলিক কি খাবে? জাফর ইকবাল হে হে করে হাসতে হাসতে বলে, আরে দূর মতি ভাই, ডিগবাজি তো আমি দেই নাই, দিছে আমার কলম। করিন্থ নগরের প্রগাঢ় পণ্ডিত এবং দার্শনিক ডায়োজেনিস আস্তাকুরের কুকুরদের সাথে খাবার ভাগ করে জীবন কাটাতেন। তাকে নাকি একবার সম্রাট আলেকজান্ডার জিজ্ঞেস করেছিলেন যে তিনি আলেকজান্ডারকে ভয় পান কিনা। ডায়োজেনিস স্পষ্ট হয়ে বলেছিলেন তিনি ভয় পান না। সম্রাট তাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি তার কি উপকার করতে পারেন। প্রায় দিগম্বর দার্শনিক খানিকটা কটুভাবেই তাকে রোদ আড়াল না করে সরে দাঁড়াতে বলেছিলেন, মানে ক্ষমতার ছায়া যেন জ্ঞানের আলোকে আড়াল না করে। এই কটু কথা শুনেও আলেকজান্ডার নাকি বলেছিলেন যে তিনি যদি আলেকজান্ডার না হতেন তাহলে তিনি ডায়োজেনিস হতেন। এটাই হচ্ছে ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলা। ব্যক্তি মানুষ যখন নিজের বুদ্ধি, বিবেক এবং বিদ্যায় বলিয়ান হয়ে ক্ষমতার সামনে সত্য কথা বলে, অনেক সময় ক্ষমতা চোখ নামাতে বাধ্য হয়। তবে দুঃখজনকভাবে এর উল্টোটাও ঘটে। তেমন অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন সত্য বলার অপরাধে ক্ষমতার হাতে জ্ঞান নিপীড়িত হয়েছে। যার প্রথম নিকোলাস ফিওদর দস্তভস্কিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরবর্তীকালে ওনার দিলে একটু রহম আসায় সেই দণ্ড রদ করে সাইবেরিয়াতে নির্বাসনে পাঠিয়েছিলেন, এবং অত্যন্ত বিপজ্জনক কয়েদি হিসেবে তার হাত এবং পা শেকলে বাঁধা থাকত। ফরাসি দার্শনিক ভলতেয়ার বাস্তিল কারাগারে বন্দী হয়ে কাটিয়েছেন জীবন। স্তালিন এবং স্তালিনের পরবর্তী রাশিয়ায় কারাবাস এবং নির্যাতন হয়েছিল আলেকজান্ডার সলজেনিৎসিনের। ক্যাথলিক চার্চ শাস্তি দিয়েছিল গ্যালিলিও গ্যালিলিকে। কিন্তু ক্ষমতাশালীদের সামনে নির্ভয় নিঃসংকোচে স্পষ্টভাবে সত্য বলার দায় কয়েকজন বুদ্ধিমান এবং বিবেকবান মানুষ চিরকালই পালন করেছেন। এরাই বুদ্ধিজীবী। কিন্তু বুদ্ধিজীবীর সংজ্ঞা কি? কাকে আমরা বুদ্ধিজীবী বলবো? অভিধানে বলে, যারা অনেক সময় ধরে নানা বিষয় পাঠ করেন আর জটিল বিষয় নিয়ে চিন্তায় সময় ক্ষেপণ করেন, তারাই বুদ্ধিজীবী। তবে বুদ্ধিজীবীর এই সংজ্ঞা মিশেল ফুকো বা এডওয়ার্ড সাইড গ্রহণ করেননি। মিশেল ফুকো এই প্রসঙ্গে উত্থাপন করেছিলেন প্রাচীন গ্রিক ধারণা পারহেসিয়া। তিনি বলেছেন, পারহেসিয়েটিস্ট তারাই যারা মাথায় ঝুঁকি নিয়ে বিপদের মুখে দাঁড়িয়ে সত্য বলেন। তারা নিঃশব্দ থাকার বদলে সত্যকে আলিঙ্গন করেন। জীবনের নিরাপত্তা ত্যাগ করে মৃত্যুকে বেছে নিতে তারা ভয় পায় না। এই পারহেসিয়েটিস্টই একজন বুদ্ধিজীবী। সক্রেটিস ছিলেন একজন পারহেসিয়েটিস্ট, যিশুও ছিলেন তাই। বিপদের ঝুঁকি নিয়ে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলার এই দায় যারা পালন করেন, তাদেরকেই এডওয়ার্ড সাইড চিহ্নিত করেছেন বুদ্ধিজীবী হিসেবে। বুদ্ধিজীবী অস্বস্তিকর প্রশ্ন উত্থাপন করবেন, সব রকমের গোড়া রক্ষণশীলতার মুখোমুখি হবেন। তাকে সহজে রাষ্ট্র বা প্রতিষ্ঠান নিজের দিকে টেনে নিতে পারবে না। তিনি পিছিয়ে পড়া এবং বঞ্চিতদের সপক্ষে দাঁড়িয়ে, আমরা যাদেরকে মজলুম বলি, সেই সব বিষয় তুলে ধরবেন যা নিয়ম করে ধামাচাপা দিতে বা ভুলে থাকতে চেষ্টা করে রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং ক্ষমতাবানেরা। এই কাজটা সাফল্যের সঙ্গে করতে হলে বিদ্যা তো লাগবেই, বুদ্ধি লাগবে, বিশেষ দক্ষতা লাগবে। কিন্তু বিদ্যা, বুদ্ধি, বিশেষ দক্ষতা ছাড়া প্রধানতম অস্ত্র হচ্ছে সৎসাহস এবং সদিচ্ছা। বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি তাদের দায়িত্ব পালন করেছেন? কাউকে দেখেছেন ক্ষমতার সামনে প্রতিস্পর্ধী হয়ে দাঁড়িয়েছেন?
এরাই কিন্তু সেই বুদ্ধিজীবীদের উত্তরসূরি যারা পাকিস্তান সরকারের বেতন নিয়ে দিব্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে গেছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25শে মার্চের রাতে একটা গণহত্যা হয়েছিল। এরা বিএনপি এরশাদ আমলের অন্যায়ের প্রতিবাদে উচ্চকিত সরব থাকলেও, হাসিনার আমলের সবচেয়ে বাজে স্বৈরশাসন থাকলেও তারা নিতান্তই নিঃশব্দ। বুদ্ধিজীবীর এই যে মানসিকতা, যে সিলেক্টিভ প্রতিবাদ, এটাকে সবচেয়ে বেশি নিন্দনীয় বলে উল্লেখ করেছেন এদওয়ার্ড সাইদ। এদওয়ার্ড সাইদ যেটাকে বলেছিলেন স্পিকিং ট্রুথ টু পাওয়ার। শাসক বা ক্ষমতাবানের উচ্ছিষ্ট লাভের এই বাসনা স্পিকিং ট্রুথ টু পাওয়ারের প্রাথমিক শর্তকেই লঙ্ঘিত করে। এই শর্ত বাংলাদেশে প্রায় সব যুগে সবকালের বুদ্ধিজীবীদের হাতেই লঙ্ঘিত হয়েছে। পশ্চিমে ওই ঘটনা আছে। এজরা পাউন্ড ছিলেন হিটলারের সমর্থক, ইয়েটস ছিলেন হিটলারের অনুরাগী। ইভলিন ওয়া স্পেনের ফ্যাসিস্ট ফ্রাঙ্কোকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন। তাই এটা আশ্চর্য নয় আমাদের দ্রোণাচার্য জাফর ইকবাল হাসিনাকে সমর্থন জানাবে। তবে এটা সত্য যে হাসিনা একটা ভয়ের পরিবেশ তৈরি করেছেন। কথা বলতে সবাই ভয় পায়, কারণ সবারই তো পরিবার আছে। তবে হাসিনা যে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেটা কিন্তু হাসিনার নিজের আবিষ্কার না। হাসিনার মাথায় অত বুদ্ধি নাই। সেই আইডিয়া ধার করেছে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে। পরিবারের উপরে চড়াও হয়ে ভিন্ন মতাবলম্বীকে শায়েস্তা করার কৌশল, সেটা একান্তভাবেই সোভিয়েত জামানার আবিষ্কার। এটা হাসিনা প্রয়োগ করেছে সাকসেসফুলি। রাশিয়ার একজন কবি ছিলেন, খুব নামকরা, স্ট্যালিনের জামানায়, আন্না আখমাতোভা। তিনি সারা জীবন স্ট্যালিনের রক্তচক্ষু উপেক্ষা করেছিলেন। তার লেখা প্রকাশ করা হতো না সরকারি আদেশে। তার স্বামীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এসব কিছু তাকে টলাতে পারেনি। কিন্তু স্ট্যালিন তার পুত্র লেভকে গ্রেপ্তার করে 10 বছরের জন্য সাইবেরিয়া নির্বাসনে পাঠায়। তারপরেই আখমাতোভা স্ট্যালিন জামানার প্রশংসা করে লিখলেন কবিতা, ইন প্রেইজ অফ পিস। ব্রেস্টের একটা নাটক আছে গ্যালিলিওকে নিয়ে। এই নাটকে আন্দ্রেয়া যখন গ্যালিলিওকে প্রশ্ন করেন যে তিনি কেন তার মত ফিরিয়ে নিয়েছিলেন, বৃদ্ধ বিজ্ঞানী তাকে জানান যে ওরা আমাকে যে ওই যন্ত্রগুলো দেখালো, তাকে অত্যাচারের যন্ত্রগুলো দেখানো হয়েছিল। চার্চে সেই সময় বিভৎস টর্চারের যন্ত্রপাতি রাখা হতো। এটা ঠিক যে বুদ্ধিজীবীদের পরিবার আছে, তাদেরকে খেতে পড়তে হয়। হাসিনা তো এখানেও হাত দেয়। আমি এক্সাম্পল দিচ্ছি মাহমুদুর রহমানের। এই লোকটা অসম্ভব সৎ এবং কম্পিটেন্ট মানুষ। আমি ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি কয়েক মাস, যখন আমি বেক্সিমকোতে ছিলাম। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা। এই লোকটার জীবিকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় মাহমুদুর রহমানের উপরে এত বিলা কেন সরকার? এর একটা কারণ হতে পারে, তাকে কোনো দুর্নীতি মামলায় ফাঁসানো যাবে না। দেখেন, সে কিন্তু মন্ত্রীর পদমর্যাদায় বিএনপি সরকারের আমলে ছিল, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তাও তার নামে কোনো দুর্নীতির মামলা কিন্তু দিতে পারেনি। আর ওনার ছেলে মেয়েকে বিপদে ফেলে দুর্বল করা এটাও সম্ভব না। সেই জন্য তার উপর এমনভাবে চড়াও হয়েছিল যেন তাকে দেশ থেকে বের করে দেওয়া যায়, কারণ তারা জানে এই লোকটাকে বেকানো যাবে না। তবে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। বাংলাদেশে নতুন বুদ্ধিজীবীদের জন্ম হচ্ছে যারা ক্ষমতার সামনে সত্য উচ্চারণে ভয় পায় না, এবং এদের মেধা এত ক্ষুরোধার যে তারা বিশ্বের সাথে মোকাবেলা করবে। সলজেনিৎসিন বলেছিলেন, সাধারণ মানুষের কাজ হচ্ছে মিথ্যায় অংশ না নেয়া, আর বুদ্ধিজীবীদের কাজ আরেকটু বড়, তা হচ্ছে মিথ্যাকে পরাস্ত করা। যারা মিথ্যাকে পরাস্ত করার লড়াইয়ে আছে তাদেরকেই বুদ্ধিজীবী বলুন। বাংলায় বুদ্ধিজীবিতার অনন্য নিদর্শন হচ্ছে কাজী নজরুল ইসলাম। যখন রবীন্দ্রনাথ ব্রিটিশ বন্দনা করে লিখছে জনগণমন অধিনায়ক জয় হয়ে, তখন কাজী নজরুল কবিতা লিখে জেল খাটছে আর লিখছে শিকল পড়া ছলে মোদের শিকল পড়া ছল। চারণ কবি মুকুন্দ দাস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান লিখে উদ্বুদ্ধ করেছেন বাংলাভাষীদের।